প্রিয় দর্শক, আজকে সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি হচ্ছেন MS সিদ্দিকী, নন গভর্নমেন্ট অ্যাডভাইজার, বাংলাদেশ কম্পিটিশন কমিশন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা। এবং আমি তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার জি, কথা? আমি আপনাকে একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি সুদূর বাংলাদেশ থেকে এত গভীর রাতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, আমি একটু আপনার সাথে খোলামেলা কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। তার ভিতরে আমি জানি যে বেইলি রোডে যে ঘটনাটি ঘটেছিল, অগ্নিকাণ্ডের সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন। এই মর্মান্তিক ঘটনার মানে একজন প্রত্যক্ষ সাক্ষী আপনি। আপনি একটু জানাবেন কি আসলে কি দেখেছিলেন, কি হয়েছিল, কিভাবে ঘটনাটি হয়েছিল? আপনি যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকি, বেইলি রিজ, এটা হচ্ছে মূলত বলতে পারেন যে কোজি বিল্ডিং যেখানে আগুন লেগেছে তার জি, পেছনে অনেক অংশ জুড়ে একটা বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আমি থাকি। পৌনে 10টার সময় হঠাৎ সাড়া পড়ে গেল, সবাই ফ্ল্যাট থেকে নিচে নেমে রাস্তায় চলে যাচ্ছে। সেই শব্দে আমরাও বেরিয়ে গেলাম। আমাদের বেরিয়ে আমরা যখন বেরি রোডে গেলাম, তখন আমরা দেখলাম যে বিল্ডিংটাতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আগুন নিবানোর চেষ্টা করছে। হাজার হাজার মানুষ রাস্তায়। সবাই আতঙ্কের ভিতরে আছে। বোঝা গেল যে এ এই বিল্ডিং এর নিচ তলায় কোন একটা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। এবং যেহেতু বিল্ডিংটির একটি মাত্র ন্যারো সিঁড়ি এবং লিফট আছে, সে ন্যারো সিঁড়ি দিয়ে যেহেতু নিচের তলায় বিল্ডিংটা খুবই ছোট, আম আ একতলায় আগুন লাগার কারণে কারো পক্ষে আর বেরোনোর কোনো সুযোগ ছিল না। হুম। এবং আ যেটা যেহেতু বোঝা আপনার গেল, ফায়ার এক্সিটও তো সেখানে ছিল না, যে অন্য দিক দিয়ে এক্সিট কোনো করবে ফায়ার সেরকম। এক্সিট ছিল না। রাইট। ফায়ার এক্সিট ছিল না। আ ফ ফায়ার নিবানোর যে যন্ত্রপাতি সেটাও ছিল না বলেই মনে হচ্ছে। এবং সবাই হুড়াহুড়ি করে ছাদে যাওয়ার চেষ্টা করেছে, এবং যেহেতু সিঁড়িটা খুবই ন্যারো ছিল, কেউ যেতে পেরেছে, কেউ যেতে পারেনি। এবং স যারা যেতে পেরেছে মোটামুটি তারা বেঁচে গেছে। আর যারা সিঁড়িতে আটকা পড়েছে বা বিভিন্ন রুমে আটকা পড়ে গেছে, আল্টিমেটলি তারা আগুনে পড়ে অথবা অক্সিজেনের অভাবে আ আ মৃত্যুবরণ করতে হয়েছে। এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে তাদের পক্ষে তারা নিশ্চিত, কারণ তাদের পক্ষে বেরোনোর কোনো সুযোগ ছিল না। আম এবং কোনো সম্ভাবনাও ছিল না। আ এবং এই ২ ঘন্টা ধরে প্রায় ১২টা, সোয়া ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেছে, এবং বিল্ডিংটা সম্পূর্ণ নিভে তারপরে আগুন নিভানো হয়েছে মানে বা জলে অটোমেটিক নিভে গেল। বলেই নিভে গেছে বলেই আমার ধারণা। হুম। তো এই যে এবং এই হুম, পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ আমাদের কাছে জি, আসেনি। এ আগুন নিভে যাওয়ার পরে এ স ইয়ের মই দিয়ে, ফায়ার ব্রিগেডের মই দিয়ে বিল্ডিং এর ছাদ থেকে ৫-৭ জন করে মানুষ আস্তে আস্তে করে নামানো হয়, এবং আস এ সাথে সাথে মৃত্যুর অ সংখ্যা গণনা শুরু হয়। একটু তাপ কমে আসে, তখন বিভিন্নভাবে ফায়ার সার্ভিসের লোকেরা বিভিন্ন অংশে ঢুকে মৃতদেহগুলো, আহত অবস্থা বা মৃতদেহগুলোকে বের করে নিয়ে আসে। এবং শেষের দিকে বোঝা গেল, রাতের একটা অংশ বোঝা গেল যে ৪০-৪৫ জন মানুষ ততক্ষণে মারা গেছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যাই হোক, আমি আমি একটু অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে আগুন লাগার পরপর মানে জানা যায় নরমালি যেটি হয়, যেখানে অনুমতি ছিল না, সেখানে ফায়ার এক্সিট ছিল না, ইত্যাদিতে ইত্যাদি। তো প্রশ্ন হলো যে নগরায়নের পূর্ব শর্তগুলো কেন দেশে কেউ মানছে না? এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই ধরনের এই জিনিসগুলোকে এন্ডোর্স করেন, তাদেরকে কেন বিচারে আনা হয় না বাংলাদেশে? প্রথমত আইন মেনে না চলার একটা সংস্কৃতি আমাদের দেশে আছে। যারা আইন মেনে চলে তারা খুব বিপদে পড়ে। আইন না মেনে চললে তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আ লাভবান স হয়। লাভবান হয়। এখানে একটা জিনিস হচ্ছে যে বিল্ডিং বিল্ডিং কোড যে আছে, রাজুকের যে নিয়ম-কানুন আছে সেগুলো আপনি যদি দেখেন, প্রথমত হুম, একটা বিল্ডিং এর ডিজাইন অনুমোদন করতে হয়। জি, ডিজাইন অনুযায়ী কনস্ট্রাকশন করতে হয়। কনস্ট্রাকশন পিরিয়ডে রাজুকে
ইন্সপেকশন করার অধিকার আছে। বিল্ডিংটা কনস্ট্রাকশন হওয়ার পরে এটাকে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। অর্থাৎ রাজুকের কর্মকর্তারা এটা পরিদর্শন করে একটা সার্টিফিকেট দিবেন যে যে এখন এখন মানুষ উঠতে পারে। বিল্ডিংটি অ্যাজ পার ডিজাইন অনুমোদিত ডিজাইন হয়েছে এবং মানুষকে থাকার অনুমতি দেওয়া হলো। আর যখন এটা এটা হচ্ছে প্রাইভেট বিল্ডিং এর ব্যাপারে। কমার্শিয়াল বিল্ডিং যদি হয় তাহলে তাকে কমার্শিয়াল অপারেশন চালানোর জন্য ট্রেড লাইসেন্স নিতে হয় এবং সার্টেন একটা আহ, এবং ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হয়। এখন এই 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 বিল্ডিংটার ব্যাপারে যদি আপনি দেখেন তাহলে এই বিল্ডিং এর সবই আছে অথবা নাই। হুম। যেমন ধরেন বলা হচ্ছে যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তাদেরকে বারবার নোটিশ 3 বার দিয়েছে। নোটিশ দিয়েছেন। তো নোটিশ দেওয়াটা কি সাফিসিয়েন্ট তো নয়। সেটাই নোটিশ এক প্রথমবার নোটিশ দেওয়ার পরেই তো তোমাদেরকে মানে এটা যেটা হওয়া উচিত, অ্যাকশনে যেতে তাদের হবে। অ্যাকশনে চলে যাওয়া উচিত আর ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা ট্রেড লাইসেন্স কি করে পেল? আর লোকাল গভর্নমেন্ট আইন অনুযায়ী স্যানিটারি ইন্সপেক্টর, লোকাল গভর্নমেন্টের যে স্বাস্থ্য ইন্সপেক্টর, এরা যে কোনো সময় সারপ্রাইজ ভিজিট দেবে রেস্টুরেন্ট গুলোকে। জি। হাইজিনিক ব্যবস্থা আছে কিনা, আছে কিনা। নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা। হুম। বছরের পর বছর এই বিল্ডিংটাতে 10 থেকে 15টা রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে। তাহলে কি প্রত্যেক বছর ছাড়পত্র পেয়েছে? না, যেমন ফায়ার আমরা সার্ভিস আমরা যেমন ছাড়পত্র পেয়েছে? ইংল্যান্ডের কথা একটু আমি যদি বলি, সেখানে কিন্তু সবসময় তারা ভিজিট করেন রেস্টুরেন্টগুলো এবং সেখানে কিন্তু মানে হেলথ অ্যান্ড সেফটির বিষয়টি প্রাধান্য দিয়ে কিন্তু সেখানে একটি সার্টিফিকেট দেওয়া হয় এবং যদি কখনো হেলথ অ্যান্ড সেফটি মেজারমেন্টে ফেল করে সাথে সাথে কিন্তু সেই রেস্টুরেন্টটিকে বন্ধ করে দিয়ে তালাবদ্ধ করে দিয়ে তারা চলে আসে। বাংলাদেশে তো আমরা আজ মোটামুটি পর্যন্ত শুনিনি সেটা। মোটামুটি সেই ধরনের ক্ষমতা আমাদের দেশে প্রশাসনে আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি ক্ষমতা আছে। কিন্তু এই ক্ষমতা এবং আইনের প্রয়োগটা জনস্বার্থে করা হচ্ছে না, হুম। এটুকু বলা যেতে পারে। মানে পকেটের স্বার্থের দিকে চিন্তা করে আসলে আর অন্য কারো স্বার্থ চিন্তা করা যায় না আর কি। যাক, আমি একটু অন্য আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যেহেতু বাংলাদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আসলে বেশি জানতে ইচ্ছে করছে যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তো আর্থসামাজিক উন্নয়ন ঘটে, এটাই স্বাভাবিক, তাই না, পৃথিবীতে যে কোনো দেশের ক্ষেত্রেই। তো বাংলাদেশের মতো দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে অথচ আর্থসামাজিক উন্নয়ন ঘটছে না কেন? খুবই ইম্পর্টেন্ট কথা তুলেছেন। সেটা হচ্ছে যে আমাদের দেশে উন্নয়ন মানে আমরা প্রাইমারিলি অর্থনৈতিক উন্নয়নটাকে দেখি অথবা ইনফ্রাস্ট্রাকচারটাকে বড় করে দেখি। এটার সাথে সাথে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কালচারাল যে উন্নতির প্রয়োজন, জি। সেটার দিকে আমাদের সমাজপতি বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের ভিতরে এই চিন্তাটা কম। যেমন ধরেন আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে দিন দিন পার্সেন্টেজ ওয়াইজ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে দিন দিন আমাদের ব্যয় বাজেট কমে যাচ্ছে। তাহলে আমাদের বাড়ে কোথায়? টাকাটা আমরা কোথায় খরচ করি? এম এ এ এ এই যে আমাদের অনুৎপাদনশীল এবং অপ্রয়োজনীয় অংশে আমরা টাকা খরচ করি। আমাদের লিমিটেড বাজেট। এখনো আমাদের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সেই অর্থে তো উন্নয়নটা আমাদের বাজেটে এমন কোনো টাকা নাই যে আমরা অপ্রয়োজনীয় খরচ করব। আমাদের আমাদের যেমন চিকিৎসা এবং শিক্ষায় কেন আমরা খরচ কম করি? বা আমাদের সামাজিক উন্নয়নের জন্য চেষ্টা কেন কম করি? আমাদের দেশের সোশ্যাল সেফটি নেটে আমরা কেন খরচ কম করি? জি। আমাদের ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা সাম্প্রতিককালে চালু হয়েছে সেটাও কন্ট্রিবিউটরি, কিন্তু একেবারে ইনসাফিসিয়েন্ট। যারা একেবারে হতদরিদ্র তাদের জন্য কিন্তু আমাদের পেনশন স্কিম নেই। জি। এবং এটা অর্থাৎ কাজও করবে না। কন্ট্রিবিউশন ছাড়া সরকারের মানে স্পন্সর করা কোনো স্টেট পেনশন বলতে যেটা আমরা বুঝি সেই পেনশন কিন্তু বাংলাদেশে নেই, যে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য আছে। শুধুমাত্র, হ্যাঁ। জি। তো সুতরাং কোন দিক থেকে আমাদের দেশের শিক্ষার
প্রাইভেট সেক্টরে যে ইউনিভার্সিটি গুলো আছে, স্কুলগুলো আছে, এগুলো খুবই এক্সপেন্সিভ। সরকারি খাতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রয়োজনের তুলনায় খুবই কম। শিক্ষার মানের থেকেও শিক্ষার সংখ্যা দিক থেকে যদি আপনি বিচার করেন, যেটা সাফিসিয়েন্ট নয়। আমরা আমাদের সন্তানদেরকে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠাই, সেটার খরচ উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ছাড়া এটা এটা অসম্ভব। জি পেমেন্ট করা সম্ভব নয়। জি তো সুতরাং তাহলে আমরা নৈতিক শিক্ষার কথা তো যদি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বা ক্যারিকুলামে নৈতিক শিক্ষা নিয়ে অনেক আলোচনা হয়। আমরা কি সেটা ইন্ট্রোডিউস করতে পেরেছি? আমরা তো পারিনি সেভাবে। নৈতিকতার শিক্ষা আমাদের এখানে নেই বললেই চলে। মুখস্থ করে পাস করাটাই আমাদের কাছে আমাদের এটা যে শিক্ষানীতির একটা কারণে মূল আসলে অংশ। হয়তো বা শিক্ষার অবস্থা, আমি এই বিষয়টি একটু আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে বারবার সরকার উন্নয়নের কথা বলছে, মানে আপনি যেটি একটু আগে উল্লেখ করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে কিছু বিল্ডিং করা, একটা ফ্লাইওভার করা বা এটা করা সেটা করা, কিন্তু আমি যদি মানে টোটাল বাংলাদেশে যদি 5টা যে আমাদের মৌলিক চাহিদা রয়েছে মানুষের, এই 5টি মৌলিক চাহিদার দিকে যদি তাকাই, সেখানে আসলে কিন্তু কোনো উন্নয়ন দেখছি না। কেন সেই জায়গাটাতে উন্নয়ন কেন করছে না সরকার? সেটা হচ্ছে যে এটার কি কোনো সামাজিক দাবি আছে? কোন পক্ষ থেকে কি আমরা দাবি করছি? কিন্তু দাবি থাকতে হবে কেন? শুধু সরকারের দায়িত্ব তো এটি। সরকার কেন? একটি সরকারের আমি কি দায়িত্ব দাবি হচ্ছে তার করছি? জনগণের মৌলিক চাহিদাগুলোকে সমুন্নত করা, মানে আপনি নিশ্চিত করা, এটা কিন্তু সরকার দায়িত্বের ভিতরে পড়ে। সুতরাং সেটা কেন দাবি করতে হবে? যেমন আমরা যেসব দেশে থাকি, আমরা তো এইসব বিষয়গুলো নিয়ে কোনো দাবি সরকারের কাছে করি না। আ আপনারা আপনারা বিদেশে ইংল্যান্ডে আপনি হয়তো সেটা দাবি করেন না, কারণ এটা সিস্টেমের ভিতরেই আছে। কিন্তু আমাদের মতো গরিব দেশে এই এগুলো নিয়ে আলোচিত হতে না, হয়। আপনি আমাদের বলছেন দেশে গরিব, আলোচনা আপনি বলছেন গরিব দেশ, সরকার তো বলছে গরিব দেশ নয়। না কেন? আমরা তো এখনো এলডিসি। গরিব বলব না তো কি বলব? আমরা তো একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি, লিস্টেড, জাতিসংঘের লিস্টেড এলডিসি। লিস্টেড, হ্যাঁ। উন্নয়ন হচ্ছে, কিন্তু এখনো তো আমরা এলডিসি কান্ট্রি। ২০২৬ সালে আমাদের উত্তরণ ঘটবে। এখনো আমরা গরিব দেশ। তবে সেটা এখানে মনে করেন শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি নিয়ে আলোচনা হয়। আমরা কি আসলে গঠনমূলক আলোচনা করি? বা উন্নয়ন নিয়ে যে কথাগুলো হচ্ছে, অর্থনীতিবিদ বা সিভিল সোসাইটির মেম্বাররা আমরা কি যে আলোচনাটা করি, সেখানে কি আমরা স্পেসিফিক্যালি আলোচনা করি? সরকার করে না, জনগণও করে না। যারা জনগণ সচেতন দেশের মানুষ। সচেতন অংশ, অগ্রসর অংশ, তারাও প্রায় আমরা একমত নই। কিভাবে আমাদের উন্নয়নটার মাপকাঠি হবে বা না, সেটি উন্নয়নের আমাদের পরিকল্পনা আমরা কিভাবে আমাদের করব? বাংলাদেশের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি যে কথাটি বলেছেন একদম যথার্থই বলেছেন। সেটি হচ্ছে যে যে এই যে বাজেটগুলোতে যেখানে শিক্ষা বা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাজেট দিন দিন সেটি কিন্তু নিম্নমুখী, নিচের দিকে যাচ্ছে। অথচ যেটি বাড়ার কথা দিন দিন বেড়ে যাওয়ার কথা, কারণ উন্নয়নশীল দেশগুলোতেই কিন্তু আপনার ভবিষ্যতের জন্য শিক্ষাটা দরকার, ভবিষ্যতের জন্য মানুষের স্বাস্থ্যের বিষয়টা দরকার। তো এই যে ধরেন আমাদের একদিকে উন্নয়ন, অন্যদিকে কিন্তু আমাদের এই যে খাদ্যে আমাদের নিরাপত্তা নেই, উন্নয়ন নেই। আমাদের বাসস্থানে উন্নয়ন নেই, কারণ আমরা জানি না কোন বাসায় থাকবো, সেই বাড়িটা কখন ভেঙে পড়বে, সেই বাড়িটাতে কখন আগুন লাগবে। আমাদের আপনার শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন নেই, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন নেই। তাহলে আসলে উন্নয়ন হয়েছে কোথায়? উন্নয়নটা হচ্ছে কোথায়? এই প্রশ্নটা আমার একটাই। উন্নয়ন আমাদের ওই যেটা ১ম এই বলেছি, সেটা হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে একটা উন্নয়ন হয়েছে। আরেকটা হচ্ছে যে কিছু মানুষ প্রচন্ড রকম ধনী হয়ে যাচ্ছে। আ উপরের টপ 10% মানুষ খুব ভালো আছে। তাদের যথেষ্ট ইনকাম, বৈধ অথবা অবৈধ, তাদের ইনকাম আছে, কিন্তু আ বটম 10 খুব কষ্টের ভিতরে আছে। এবং আমাদের দেশের আ মানুষের অর্থনৈতিক ইনিকুয়ালিটি দিন, দিন বেড়েই চলেছে। জি। গিনি কোএফিসিয়েন্ট এখন 0.5%। হুম। 0.5, যেটা অ্যালার্মিং। alarming। অর্থাৎ ধনী লোক ধনী হচ্ছে, গরিব লোক গরিব লোক গরিব গরিব হচ্ছে। হচ্ছে। জি। এই ব্যাপারগুলো আমাদের জন্য খুবই অ্যালার্মিং।
উন্নয়নের বেনিফিশিয়ারি হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সে উন্নয়নের আমরা দেখছি, সুফলটা আমরা কিন্তু পাচ্ছি না। জি, মানে বিলো দ্য প্রপার্টি লেভেলটা কিন্তু আসলে যদিও একেকটি দেশের বিলো দ্য প্রপার্টি লেভেলটা কিন্তু একেক রকম আপনি জানেন এবং সেটি বাংলাদেশের ক্ষেত্রে যেটি সেট করা বিলো দ্য প্রপার্টি লেভেল সেই জায়গাটিতে কেন আমাদের মানে এই যে আপনি যে কথাটি বলছিলেন যে দরিদ্রটা আরও বেশি দরিদ্র হচ্ছে, তো সেই জায়গাটি থেকে উন্নয়নের উপায় কি? আমি অন্যরকম উন্নয়নের কথা বলছি আর কি। সেটা ও সম্পদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি। যেমন একটু আগে আমি সেফটি নেটের কথা বলেছি। জি, আমাদের দেশে সেফটি নেট শুরু হয়েছে, কিন্তু থোক বরাদ্দ সরকার দেন। খুব গরিব মানুষরা প্রতি মাসে ৳১৫০০ মতো একটা মাসোহারা পান। অল্প কয়েক লক্ষ মানুষ। ইউনিভার্সাল পেনশন স্কিম বলে যেটা চালু হয়েছে সেটা সেলফ কন্ট্রিবিউটরি, কিন্তু আ সোটা আমাদের এডুকেশন প্রাইভেট সেক্টরে এক্সপেনসিভ। চিকিৎসা ফ্রি নয়। আমাদেরকে চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। এই ব্যাপারগুলোতে যদি আমরা ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হতো, খরচগুলো যদি আমরা আ বিভিন্নভাবে আ সরকারের মাধ্যমে আমরা পেতাম, তাহলে সম্পদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হতে পারত। যেমন একটি পরিবারের একটি মানুষ যদি দুর্ঘটনায় পতিত হয়, রোড অ্যাক্সিডেন্ট এর কথা বলছি। দেখা যায় যে বাংলাদেশে প্রায় 1% মানুষ পরিবার রোড অ্যাক্সিডেন্ট এর কারণে দরিদ্র ক্ষতিগ্রস্ত। সীমার নিচে চলে যায়। জি, জি, অর্থাৎ আমাদের দেশে যে রোড অ্যাক্সিডেন্ট এর যারা ভিকটিম জি, তার বেশিরভাগই দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। জি। যখনই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ দুর্ঘটনায় পতিত হয়, আর্নিং মেম্বারটি, তখন দেখা যায় সে দ্রুত সে পরিবারটি প্রভার্টি লাইনের নিচে চলে আর যায়। আরো বেশি লেনে চলে যায়। যাই হোক আপনার সাথে অনেক আর আসলে অনেক কথা বলার ছিল কিন্তু আমাদের সময় একদম কম। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আপনার কাছ থেকে। আপনি অবশ্যই আরো একদিন কোনো একদিন আপনার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। আপনি অবশ্যই ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ।